নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আমাদের সকলের অত্যন্ত প্রিয় স্যার শ্রী প্রতীক তরফদার মহাশয় উপস্থিত হয়েছেন তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল চকরাস্টারে। আজ তিনি তোমাদের সামনে উপস্থাপিত করতে চলেছেন নবম শ্রেণীর সেকেন্ড এবং থার্ড সামেটিভ পরীক্ষার নিরিখে একটি ভীষণ গুরুত্বপূর্ণ ও কার্যকরী বিষয়ের উপর আলোচনা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো সরাসরি স্যারের ক্লাসে পৌঁছে যাই। ক্লাস 9-এ আমি আজকে একটা অধ্যায় শুরু করছি, যে অধ্যায়টার নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী শক্তি ও ভূমিরূপ, বিভিন্ন ভূমিরূপ। এই অধ্যায়টা বেশ বড়, তো সেই অধ্যায়টার একটা অংশ আমি তোমাদেরকে আজকে পড়াবো। তা তোমরা বিভিন্ন জায়গার নাম শুনেছ বা বিভিন্ন জায়গায় হয়তো বেড়াতেও গেছো, ধরো দার্জিলিং, কেউ গেছে পুরুলিয়া বা কেউ গেছে দীঘা। কিন্তু তিনটা জায়গায় গিয়ে তোমাদের মনে তো কিছু, বা তোমরা দেখে তোমাদের কিছু প্রশ্ন দেখেছে, দার্জিলিং কেন এত উঁচু, বা পুরুলিয়া তুলনামূলকভাবে কেন কম উঁচু, আর দীঘাটা একদম প্লেন সমতল কেন। এই যাকে তোমরা বলছো দার্জিলিং উঁচু, সে ভূগোলের ভাষায় হলো পাহাড় বা পর্বত। যাকে পুরুলিয়া যে কম উঁচু, তাকে আমরা ভূগোলের ভাষায় বলছি মালভূমি, এবং দীঘাকে আমরা বলছি সমভূমি। আমার প্রশ্ন হলো, এক একটা জায়গায় এরকম হলো কেন? এর পিছনে যে শক্তিটা কাজ করেছে তার নাম হচ্ছে ভূগাঠনিক শক্তি। এই ভূগাঠনিক শক্তি হচ্ছে দুরকম, একটা হচ্ছে বহির্জাত শক্তি আর একটা হচ্ছে অন্তর্জাত শক্তি, যাকে আমরা বলি বহির্জাত প্রক্রিয়া বা অন্তর্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া যেটা, সেটা পৃথিবীর বাইরের দিকে কাজ করে, অর্থাৎ বাইরের শক্তি, আর অন্তর্জাত যেটা, সেটা পৃথিবীর ভেতরে কাজ করে। এই বহির্জাত প্রক্রিয়া মধ্যে আমাদের দুটো উল্লেখযোগ্য প্রক্রিয়া আছে, যেমন অবরোহণ আর আরোহণ। আর অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে দুটো উল্লেখযোগ্য প্রক্রিয়া আছে, একটার নাম মহীভাবক আর একটার নাম গিরিজনী আলোড়ন। তাহলে এই যে বহির্জাত প্রক্রিয়া বলছি যে দুটো, একটা হচ্ছে অবরোহণ আর একটা হচ্ছে আরোহণ। অবরোহণ হলো যে প্রক্রিয়ার দ্বারা ভূমির উচ্চতাটা আস্তে আস্তে কম হয়ে যায়, তখন সেটাকে বলি অবরোহণ প্রক্রিয়া। আর যে প্রক্রিয়ার দ্বারা ভূমির উচ্চতাটা আস্তে আস্তে বেড়ে যায়, তাকে আমরা বলছি আরোহণ প্রক্রিয়া। তাহলে অবরোহণ প্রক্রিয়া কি করছে? ভূমির উচ্চতাটাকে কমিয়ে দিচ্ছে। আরোহণ প্রক্রিয়া কি করছে? ভূমির উচ্চতাটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমাদের এই পৃথিবীতে কোথাও উঁচু ভূমি আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে, নিচু ভূমিটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে। আলটিমেট উঁচু নিচু হয়ে যাচ্ছে, নিচু উঁচু হচ্ছে, পৃথিবীটা একটা সমতলে পরিণত হচ্ছে, যেটাকে ভূগোলের ভাষায় বলা হয় পর্যায়ন। তাহলে অবরোহণ প্লাস আরোহণ ইজ ইকুয়াল টু পর্যায়ন, এই কথা আমরা বলতে পারি। এই যে পর্যায়ন শব্দটা আমি বললাম, যাকে বলা হয় গ্রেড, এই গ্রেড শব্দটা প্রথম ইউজ করেছিলেন আমাদের জি.কে. গিলওয়ার্ড, এবং পর্যায়ন সম্পর্কে ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী চেম্বারলিন ও সলিসবেরি। ঠিক আছে, এবার আসি আমি অন্তর্জাত প্রক্রিয়া, যেটা ভিতরের শক্তি। এবং এই ভিতরের শক্তি কিন্তু আমাদের খুব ধীর প্রক্রিয়া হতে পারে, আবার আকস্মিক প্রক্রিয়া হতে পারে। আকস্মিক প্রক্রিয়া কোনগুলো? যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। আর ধীর প্রক্রিয়া যেটা হলো, একটার নাম মহীভাবক আলোড়ন আর একটার নাম হলো গিরিজনী আলোড়ন। মহীভাবক আলোড়ন কোনটা? মহীভাবক আলোড়ন যখন আমাদের এই পৃথিবীর উপরে, অর্থাৎ ভূপৃষ্ঠে উলম্বভাবে চাপ দেয়, অর্থাৎ ওপর নিচে চাপ দেয়। আর গিরিজনী আলোড়ন কাকে বলছি? যখন আমাদের এরকম অনুভূমিক দিকে চাপ দেয়, অর্থাৎ পার্শ্ব চাপ দেয়, তখন সেটাকে আমরা বলছি গিরিজনী আলোড়ন। তাহলে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে অবরোহণ আরোহণ, অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে মহীভাবক এবং গিরিজনী আলোড়ন, এদের যৌথ কার্যের ফলে কিন্তু আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়েছে। আমরা জানি পৃথিবীতে ভূমিরূপ বলতে উল্লেখযোগ্য তিনটে ভূমিরূপ, একটা হচ্ছে পাহাড় বা পর্বত, আর একটার নাম হলো মালভূমি, আর একটার নাম হলো সমভূমি। ঠিক আছে, তা পাহাড় আর পর্বত কাকে বলছি?
পাহাড় পর্বত হলো, এর মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স হলো, যখন 1000 মিটারের মধ্যে আমাদের হাইট হবে তখন সেটাকে আমরা বলবো পাহাড়, আর 1000 মিটারের উপরের হাইট হলে তখন আমরা তাকে বলবো পর্বত। তো আজকে আমি শুধু এই পাহাড় এবং পর্বত সম্পর্কে বলবো। পাহাড় আর পর্বত একে আমরা যদি শ্রেণী বিভাগ করি তাহলে 4টে ভাগে ভাগ করি। তোমরা নিচু ক্লাসে পড়ে এসছো এর আগে। 1 নম্বর হচ্ছে ভঙ্গিল পর্বত, 2 নম্বর হচ্ছে স্তূপ পর্বত এবং 3 নম্বর হচ্ছে আমাদের আগ্নেয় পর্বত, আর 4 নম্বর হচ্ছে ক্ষয়জাত পর্বত। এই যে আমি তোমাদেরকে একটা চার্ট সামনে ধরছি, যেটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, এবার যেটা আসছি যে প্রথম আসি ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত, এই ভঙ্গিল শব্দের অর্থ হলো ভাঁজ। প্রবল পার্শ্বচাপে নরম পাললিক শিলা ভাঁজ খেয়ে যে পর্বতের সৃষ্টি করেছে তাকে আমরা বলি ভঙ্গিল পর্বত। ঠিক আছে, এখন এই ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হলো? তোমাদের সিলেবাসে শুধুমাত্র পাত সংস্থার মতবাদ আছে। পাত কি সামান্য তোমাদের ধারণা কিন্তু তোমরা এইটে করে এসছো, তবু আজকে আমি একটু বলছি। পাত কি, যাকে আমরা ইংরেজিতে বলি প্লেট। এই যে আমরা যে ভূপৃষ্ঠের উপরে দাঁড়িয়ে আছি, এই ভূপৃষ্ঠ বা ভূতল কতগুলো পাত বা প্লেটের সমন্বয়ে গঠিত। তাহলে পাতটা কি? পাত হচ্ছে একটা খণ্ড, একটা কঠিন শক্ত খণ্ড, এবং সেই খণ্ডগুলো পরস্পরের জুড়ে আছে। তাহলে এই যে খণ্ড, যাকে আমরা বলছি প্লেট বা পাত, এই পাতগুলো তাহলে কোথায় আছে? পাতগুলো আছে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায়। অ্যাস্ট্রোস্ফিয়ারটা কি? তোমরা সেটাও এইটা পড়ে এসছো। অ্যাস্ট্রোস্ফিয়ার হলো গুরুমণ্ডলের উপরে একটা স্তর আছে, যেটা সান্দ্র জ্যাম-জেলির মতো। সেই স্তরের উপরে আমাদের প্লেটগুলো ভাসমান অবস্থায় আছে, এবং প্লেটগুলো কিন্তু প্রত্যেকে একটা নির্দিষ্ট দিকে খুব ধীরে ধীরে চলাচল করছে। কিন্তু কখনো কখনো এই প্লেটগুলো গতিশীল হয়ে যায়। তাহলে এই প্লেটগুলোকে গতিশীল করে কে? প্লেটগুলোকে গতিশীল করে পরিচলন স্রোত। সেই পরিচলন স্রোতটা কি? পরিচলন স্রোতটা হলো গুরুমণ্ডলে উষ্ণতার তারতম্যজনিত কারণে একটা স্রোতের সৃষ্টি হয়। সেই স্রোতটাই প্লেটগুলোকে গতিশীল করে দেয়। এবং এই যে পরিচলন স্রোতটা বললাম, যে পরিচলন স্রোতটার প্রভাবটা হলে আমাদের আত্মার হোমস। এবার দেখো, প্লেটগুলো যখন গতিশীল হচ্ছে, প্লেটগুলো গতিশীল হলে 3 ধরনের সীমান্তের সৃষ্টি হয়। দেখো, আমি এখানে তোমাদের একটা ছবি দেখাচ্ছি। প্রথম ছবিটা দেখো, একদম দুটো প্লেট। এই যে দুটো প্লেটে দেখো, এই প্লেটের অ্যারোটা এইদিকে, এই প্লেটের অ্যারোটা, অর্থাৎ দুটো প্লেট একই দিকে আসছে। এইটার নাম হচ্ছে আমাদের অভিসারী পাত সীমান্ত। নেক্সট ছবিটা দেখো, দুটো প্লেটের অ্যারো দেখো দুদিকে চলে যাচ্ছে, অর্থাৎ দুটো প্লেট দুদিকে চলে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে প্রতিসারী বা অপসারী পাত সীমান্ত। 3 নম্বর ছবিটা দেখো, দুটো প্লেট পাশাপাশি চলছে এবং দুদিকে যাচ্ছে, এই প্লেটটার নাম হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্ত। তাহলে আমাদের পরিচালন স্রোতের ফলে যখন প্লেটগুলো চলতে শুরু করে, তখন 3 ধরনের সীমান্তের সৃষ্টি হয়। একটা সীমান্তের নাম অভিসারী, একটার নাম প্রতিসারী, আর একটার নাম নিরপেক্ষ। ঠিক আছে, এখন এই যে যাকে আমরা প্লেট বলছি, এই প্লেট অ্যাকচুয়ালি কি জানো তো? ধরো আফ্রিকা কিন্তু একটা প্লেট, প্রশান্ত মহাসাগর একটা প্লেট। এরকম পৃথিবীতে 7খানা বড় বড় প্লেট আছে, 20খানা মাঝারি প্লেট আছে, এবং অসংখ্য তোমার ছোট বড় প্লেট আছে। তো এই প্লেটগুলো চলাচল করার ফলে কিছু ভূমিরূপের সৃষ্টি হয়। তা তোমাদের এখানে শুধু আছে এই প্লেট চলার ফলে কিভাবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। তা তোমরা সবাই জানো হিমালয় পর্বত একটা ভঙ্গিল পর্বত। এই হিমালয় পর্বতটা কিভাবে সৃষ্টি হলো? যেখানে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে, তোমরা অনেকে হয়তো জানো বা জানো না যে সেখানে আগে ছিল 33 সাগর। 33 সাগর যেখানে ছিল, সেখান থেকে আজকে সৃষ্টি হয়ে গেছে ভঙ্গিল পর্বত। কিভাবে হলো? বলছে 33 সাগরে সঞ্চিত পলি ভাঁজ খেয়েই হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। আমরা যাকে 33 সাগর বলছি, ভূগোলের ভাষায় তাকে বলা হয় মহীখান।
মহীখাত কি সেটা তোমরা উঁচু ক্লাসে আরো ডিটেলস পড়বে, এখানে শুধু একটু জেনে রাখো মহীখাতটা হলো একটা পৃথিবীর দীর্ঘ অবনমিত অঞ্চল, সেটাই হচ্ছে আমাদের মহীখাত। তা কিভাবে 33 সাগরের পলিশ ভাঁজকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হলো? বলছে যেখানে আমাদের হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে তখন দুদিক থেকে দুটো প্লেট এসছে। একটা প্লেটের নাম ভারতীয় উপদ্বীপীয় পাত, আর একটা প্লেটের নাম হচ্ছে ইউরেশীয় পাত। এই ভারতীয় উপদ্বীপীয় পাত আর ইউরেশীয় পাত দুটো একই দিকে আসার ফলে, দুটো যখন একই দিকে আসে সেটাকে আমরা কি বলেছি? অভিসারী পাত সীমান্ত। এবার মুখোমুখি সংঘর্ষ ঘটার ফলে যে প্লেটটা ভারী, এখানে আমাদের ভারতীয় উপদ্বীপীয় প্লেটটা বেশি ভারী ছিল, ইউরেশীয় পাতটা হালকা ছিল। স্বাভাবিকভাবে কি হলো? ওই ভারী প্লেটটা হালকা প্লেটের তলায় প্রবেশ করার ফলে 33 সাগরে সঞ্চিত পলি প্রবল পার্শ্বচাপে ভাঁজ খেয়ে আমাদের ভঙ্গিল পর্বতের সৃষ্টি করেছে। আমি তোমার একটা ছবি দেখাচ্ছি, দেখো এখানে দেখো যে ছবিটা আছে, দেখো দুপাশে দুটো প্লেট আছে। এই যে দুটো প্লেট দেখাচ্ছে, এই একটা প্লেট আর এই একটা প্লেট, দুটোই মহাদেশীয় প্লেট। এবার দেখো এই একটা প্লেট, যে ভারী প্লেটটা, সেটা আস্তে আস্তে হালকা প্লেটের তলায় ঢুকে যাচ্ছে এবং দুটো অ্যারো দেখো দুদিক থেকে প্রবল পার্শ্বচাপে এখানে সঞ্চিত পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। তার নিচের ছবিটা দেখো, এইভাবে আমাদের ভাঁজ খেয়ে গেছে। এই ভঙ্গিল পর্বতের উপরের দিকের ভাঁজটাকে আমরা বলি ঊর্ধ্বভঙ্গ ভাঁজ, আর নিচের দিকের অংশটাকে বলি আমরা অধোভঙ্গ ভাঁজ। এইভাবে পৃথিবীতে কিন্তু আমাদের রকি পর্বত, আন্দিজ পর্বত, আল্পস পর্বতের সৃষ্টি হয়েছে। তবে সবার কিন্তু একই ধরনের প্লেট নয়, প্রত্যেকের প্লেট সেটা আলাদা, ঠিক আছে? কারোর হয়তো দুটো মহাদেশীয় প্লেটের ফলে সৃষ্টি হয়েছে, যেমন আমাদের হিমালয়, কিন্তু আবার কারো কারো ক্ষেত্রে একটা মহাদেশ, একটা মহাসাগর, আবার কারো কারো ক্ষেত্রে দুটো মহাসাগরীয় প্লেটের ফলে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমাদের ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। নেক্সট যে পর্বতটার আমি যাচ্ছি, সেই পর্বতটার নাম হচ্ছে স্তূপ পর্বত, একটা উল্লেখযোগ্য পর্বত। স্তূপ পর্বত কাকে বলে? স্তূপ পর্বত হচ্ছে দুটো সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশটা উপরে উঠে গেলে হয় স্তূপ পর্বত, আর পাশের দুটো অংশটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। কিরকম ভাবে? দেখো আমি একটা ছবি দেখাচ্ছি, ছবি দেখলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে। দেখো এখানে একটা ছবি আছে, সে 4টে পার্ট আছে। প্রথম পার্টে তোমরা দেখো একটা শিলা, তার অনেকগুলো স্তর আছে এবং দুদিক থেকে দুটো অ্যারো দেওয়া হচ্ছে। একদিকে অ্যারো ভেতরের দিকে আর একটা অ্যারো বাইরের দিকে। ভেতরের দিকে দুটো অ্যারোকে বলা হয় সংকোচন চাপ, বাইরের দিকে অ্যারোকে বলা হয় প্রসারণ চাপ। এই প্রথমে বারবার সংকোচন চাপ, প্রসারণ চাপ দেওয়ার ফলে দ্বিতীয় ছবিটায় দেখো দুটো এই শিলাস্তরের মধ্যে দুটো দাগ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় চ্যুতি রেখা, অর্থাৎ চ্যুতির সৃষ্টি হয়েছে। এই চ্যুতিটা কি? একদম উপর থেকে নিচ পর্যন্ত ফাটল, সেই ফাটলটাকে বলা হয় চ্যুতি। তৃতীয় ছবিতে দেখো ওই চ্যুতি রেখা বরাবর এক মাঝের অংশটা উপরের দিকে উঠে গেছে। এই যে উপরের দিকে উঠে গেছে, এখানে কিন্তু মহীভাবক আলোড়ন কাজ করেছে, তার ফলে এই অংশটা উপরের দিকে উঠে গেছে। এই উঠে যাওয়া অংশটাকে বলা হচ্ছে স্তূপ পর্বত, আর পাশের দুটো অংশটাকে বলা হচ্ছে গ্রস্ত উপত্যকা। তারপরের ছবিটা দেখো, আগের ক্ষেত্রে মাঝের অংশটা উপরে উঠেছিল, এবার দেখো মাঝের অংশটা নিচে নেমে গেছে আর পাশের দুটো অংশ কিন্তু উপরে উঠে যাচ্ছে। এক্ষেত্রে কি হলো? ওই পাশের দুটো অংশ হয়ে গেল স্তূপ পর্বত, আর নিচে বসে যাওয়া অংশটা হয়ে গেল গ্রস্ত উপত্যকা। আমাদের উদাহরণ যেমন ভারতের সাতপুরা কিন্তু স্তূপ পর্বতের উদাহরণ, আর ভারতের নর্মদা নদীর উপত্যকা গ্রস্ত উপত্যকার উদাহরণ। তাহলে এই ছবিটা আমি তোমাদের আবার একবার দেখছি, 4টে স্টেপ দেখো, 1 2 3 4টে স্টেপের কিন্তু ছবিগুলো আছে। তাহলে স্তূপ পর্বত সৃষ্টির ক্ষেত্রে কিন্তু দুটো শক্তি কাজ করেছে। আমি আগে বলেছিলাম একটা শক্তি কাজ করেছে গিরিজনী শক্তি, যখন শিলাস্তরের দিকে এই সংকোচন চাপ বা প্রসারণ চাপ দিয়েছে, এটাকে কিন্তু গিরিজনী শক্তি কাজ করেছে। আর যখন উপরে উঠে গেছে বা নিচে বসে গেছে, তখন কিন্তু মহীভাবক আলোড়ন কাজ করেছে। তাহলে স্তূপ পর্বত সৃষ্টির ক্ষেত্রে কিন্তু আমাদের গিরিজনী আলোড়ন এবং মহীভাবক আলোড়ন দুটো একসঙ্গে কাজ করেছে, ঠিক আছে? নেক্সট যেটা আসছে একটা উল্লেখযোগ্য পর্বত, সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত হচ্ছে, ভূবিজ্ঞানী ম্যাকডোনাল্ড বলেছিলেন, প্রবল পার্শ্বচাপে ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠের উপর এসে জমাট বেঁধে যে পর্বতের সৃষ্টি করে তাকে আমরা বলি আগ্নেয় পর্বত।
সে আগ্নেয় পর্বত কিভাবে হয়? বলছে একটা ভূয়ান্দন হলো, ভূয়ান্দনের ফলে ভূগর্ভের ম্যাগমাটা কোনো দুর্বল স্থান বা ফাটল দিয়ে বেরিয়ে এলো, বেরিয়ে এসে সেটা ভূপৃষ্ঠের উপরে জমবে, জমতে জমতে সেটা শঙ্কু বা গম্বুজ আকারের মতো একটা পর্বতের সৃষ্টি করবে, তখন তাকে আমরা বলবো আগ্নেয় পর্বত। আমি একটা তোমাদেরকে ছবি দেখাচ্ছি, দেখ এখানে যে ছবিটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের আগ্নেয় পর্বত। এই আগ্নেয় পর্বত কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, জীবন্ত হতে পারে, সুপ্ত হতে পারে এবং মৃত হতে পারে। জীবন্তর মধ্যে অবিরাম আছে, সবিরাম আছে। দেখো জীবন্ত মানে সবসময় যেখান থেকে লাভা বেরোয়, যেমন ইতালি স্ট্রংলি। আবার সুপ্ত মানে আজকে বেরোলো, এখান থেকে আবার কয়েক বছর পর আবার তোমার লাভা বেরোবে। আর মৃত মানে আমাদের একেবারে মরে গেছে, যেখান থেকে লাভা বের হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু বর্তমানে বৈজ্ঞানিকরা বলছে এই যে মৃত কোনো আগ্নেয় পর্বতকে ঘোষণা করাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। কারণ আমরা যে নারকোনাম আমাদের আগ্নেয় পর্বত আন্দামানের, সেটাকে আমরা মৃত ঘোষণা করেছিলাম, কিন্তু 2006 সালে বলছে সেখান থেকে নাকি আবার লাভা বেরিয়েছে। সুতরাং এই মৃত ঘোষণা করাটাও কিন্তু খুব কঠিন ব্যাপার। তবুও আমরা জেনে রাখি মায়ানমারের পোপো একটা মৃত আগ্নেয়গিরি। এবং আরেকটা মনে রাখবে, শর্ট কোশ্চেন আসে, পৃথিবীর সব থেকে উচ্চতম আগ্নেয় পর্বত হচ্ছে এখন ওজোস দেশ সালাডো। মনে রাখবে ওজোস দেশ সালাডো হচ্ছে পৃথিবীর এখন সব থেকে উচ্চতম আগ্নেয়গিরি। লাস্ট যে আমাদের পর্বতটা আছে তার নাম হচ্ছে ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত। এই ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত, দেখো ক্ষয়জাত পর্বত অবশিষ্ট পর্বত হচ্ছে কোনো উচ্চভূমি বা সে উচ্চ মালভূমিও হতে পারে, প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় হয়ে হয়ে আস্তে আস্তে নিচু হয়ে যাবে। দেখো আমাদের তোমরা সবাই নাম শুনেছো আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত কিন্তু একদিন ভঙ্গির পর্বত ছিল, আজকে আরাবল্লী পর্বত ক্ষয় হয়ে 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 সে কিন্তু নিচু হয়ে গেছে। এবং সেই জন্য আরাবল্লী পর্বত আজকে ভঙ্গির পর্বত থেকে নাম হারিয়ে সে এখন ক্ষয়জাত পর্বতে এসে পরিণত হয়েছে। সেই জন্য এই ক্ষয়জাত পর্বতের আর এক নাম হচ্ছে অবশিষ্ট পর্বত, অর্থাৎ ক্ষয় হতে এখনো বাকি আছে, যে অংশটা ক্ষয় হয়নি অবশিষ্ট রূপে পড়ে আছে সেই হচ্ছে ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত। এখন প্রশ্ন হচ্ছে সে কেন ক্ষয় হয়নি? কারণ সে কঠিন শিলা দ্বারা গঠিত, তার ক্ষয় হতে সময় লাগছে। তাহলে আরাবল্লী পর্বত একদিন ভঙ্গির পর্বত ছিল, সে নিচু হয়ে গিয়ে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি হয়েছে। আবার উচ্চ মালভূমি ছিল, কিন্তু ক্ষয় হয়ে আস্তে আস্তে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে, যেমন আমাদের মহাদেব, মহাকাল, এই পর্বতগুলো। তাহলে এখানে দেখো আমি একটা ক্ষয়জাত পর্বতের ছবি দেখাচ্ছি তোমাদের। ছবিটা দেখো, প্রথম উপরের দিকে যে ডট 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 দেওয়া আছে ওটা আগে ওরকম ছিল, পরবর্তীকালে বর্তমান অবস্থায় আছে যে একটা কমপ্লিট দাগ দেওয়া আছে, সেটা হচ্ছে এখন এরকম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি চারটে পর্বত খুব সংক্ষেপে তোমাদের বললাম, এবং প্রত্যেকটা পর্বতের কিন্তু বৈশিষ্ট্য আছে। আমি বৈশিষ্ট্যগুলোকে বললাম না, আমি এই পর্বত সম্পর্কে তোমাদের পড়ালাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে বইটা পড়বে, পড়ে তোমরা নিজেরা ভেবে চিনতে বৈশিষ্ট্য তৈরি করবে। বৈশিষ্ট্যগুলো কিন্তু বইতে আগে দেখবে না, এই পড়া আমার কাছ থেকে যা শুনলে বইতে পড়বে, পড়ার পর নিজেরা তৈরি করবে, তারপর বৈশিষ্ট্যটা বইতে পড়বে। আর একটা হচ্ছে এই পর্বত আমাদের মানব জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে সেটাও আমি কিন্তু বললাম না, সেটাও তোমরা চিন্তা ভাবনা করবে। কিন্তু আমি কতগুলো হিংস দিচ্ছি, যেমন পর্বতে আমরা বেড়াতে যাই, পর্বতের প্রাকৃতিক সৌন্দর্য ভালো আছে, পর্বতের নদীগুলো কেমন, আমাদের বিদ্যুৎ উৎপাদন হতে পারে, এই ধরনের বিভিন্ন পয়েন্টগুলো দিলাম, সেগুলো ভিত্তি করে তোমরা একটু আলোচনা করবে। তাহলে ভূমিরূপ চ্যাপ্টারটা আমি কিন্তু খুব সংক্ষেপে বললাম। ভূমিরূপ চ্যাপ্টারটার আরো কিছুটা বাকি আছে, মালভূমি এবং সমভূমি, সেটা আমি আবার পরে বলবো। এবং এখান থেকে ছোট বড় কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন হয়, কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে। আমি কোশ্চেনগুলো একবার বলে দিচ্ছি, যেমন অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, পর্যায়ন শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন, পর্যায়ন ধারণা কে দেন, মহীভাবক আলোড়ন কাকে বলে, গিরিজনী আলোড়ন কাকে বলে, মহীখাত কি, চিত্রসহ 5 সংস্থানের ভিত্তিতে কিভাবে ভঙ্গির পর্বত সৃষ্টি হলো তার ব্যাখ্যা দাও, স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়, স্তূপ পর্বত ক্ষয়জাত পর্বতের পার্থক্য, পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বতের নাম কি,
এরকম বিভিন্ন ধরনের কিন্তু কোশ্চেন আসতে পারে। তোমাদেরকে আবার বলছি, বইটা ভালো করে পড়বে, পড়ার পর এই কোশ্চেনগুলো সলভ করবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।